হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। জ্ঞানের চেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি সোহিনী মুহসিনা সোহাগ। তোমরা হয়তো ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরে গিয়েছো যে আজকের ভিডিওটি অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন সম্পর্কে। জৈব রসায়নের বিস্তৃতিটা এতটাই বড় যে এটিকে একটি ভিডিওতে বদ্ধ করা মানে খুবই মুশকিল একটা ব্যাপার। যার কারণে আমি ঠিক করেছি যে এই জৈব রসায়নটাকে আমি এসএসসি লেভেলের বেশ কয়েকটা পার্টে ভাগ করব এবং সবগুলো পার্টকে নিয়ে একটা প্লেলিস্ট বানাবো। তো সেই প্লেলিস্টটা বানানোর পর তোমরা সেই প্লেলিস্টে যদি প্রত্যেকটি ভিডিও দেখতে থাকো, মানে দেখো মনোযোগ সহকারে এবং বোঝার চেষ্টা করো, তো আশা করছি যে এসএসসি লেভেলে অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আর কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করি। মূলত আজকের ভিডিওতে আমরা মানে বেসিকটা জানবো যে জৈব রসায়নটা কি জিনিস, কোথা থেকে এটার উদ্ভব এবং মানে বিভিন্ন প্রকার ভেদ আমরা আজকে এগুলো শিখবো। আমি এদিকে কিন্তু মেইন টপিকসগুলো লিখে রেখেছি। তো তার একটা কথা যে তোমরা যারা এখন আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি দেখা শেষে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? তো আমরা পরে ফিরে যাই। প্রথমে আমি মেইন টপিকসে লিখে রেখেছি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি জিনিস, কাকে বলে সেটা জানতে হবে। যৌগ যৌগ কি জিনিস, কাকে বলে, হাইড্রোকার্বনের প্রকারভেদ, অ্যালিফেটিক অ্যারোমেটিক। আসলে অ্যালিফেটিক যৌগ এবং অ্যারোমেটিক যৌগ হচ্ছে হাইড্রোকার্বনের প্রকারভেদ। এগুলোর সংজ্ঞা, কয় প্রকার। তো মূলত আজকে আমি এই কয়েকটা টপিকের উপরে থাকতে চাই। অ্যারোমেটিকটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। যেহেতু এটা হাইড্রোকার্বনের প্রকারভেদ সেহেতু আমি এটা লিখে রেখেছি। তো হাইড্রোকার্বন জিনিসটা আসলে কি? এই যে হাইড্রোকার্বন কথাটার মধ্যে কিন্তু জিনিসটা আছে। কেমন? এই যে হাইড্রো কার্বন দুইটা অংশে বিভক্ত। হাইড্রোকার্বন, এই হাইড্রো মানে বোঝাচ্ছে হাইড্রোজেনকে এবং কার্বন মানে তো কার্বন বোঝাচ্ছে, এটা কমন ব্যাপার। তো হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন অর্থাৎ হাইড্রোজেন ও কার্বন, অর্থাৎ যে সকল যৌগ শুধুমাত্র হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত সেগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। যেমন যেমন হচ্ছে CH4 বা মিথেন, এই যৌগটার সাথে তোমরা সবাই পরিচিত। তো এই মিথেনে দেখো কার্বন আছে এবং হাইড্রোজেন আছে, শুধুমাত্র কার্বন এবং শুধুমাত্র হাইড্রোজেন, অন্য কোনো মৌল এখানে থাকবে না। অন্য কোনো মৌল থাকলে এটা হাইড্রোকার্বন যৌগ হবে না। তো এই যে হাইড্রোকার্বন CH4 মিথেন, অর্থাৎ এখানে শুধু হাইড্রোজেন ও কার্বন থাকবে। আমরা আরো উদাহরণ দেখি, যেমন CH3 CH3, এখানেও দেখো এই যে কার্বন আর এই যে হাইড্রোজেন, অর্থাৎ এখানে শুধু কার্বন এবং হাইড্রোজেনই আছে, বিধায় এটা হাইড্রোকার্বন। এখন আমি যদি এইরকমটা লিখি যে CH3OH, এটা কি হাইড্রোকার্বন হবে বলো তো? অনেকে বলবে হবে, অনেকে বলবে হবে, মানে অনেকে বলবে হবে না। কিন্তু দেখো এটা কিন্তু হাইড্রোকার্বন হবে না। বলবে কেন হবে না? এটা তো কার্বন আর হাইড্রোজেন আছে, এই তো কার্বন আর এই তো হাইড্রোজেন, এটা কেন হাইড্রোকার্বন হবে না? কারণ আছে। কেন হবে না? যে এখানে দেখো যে ভিলেন উপস্থিত আছে, অক্সিজেন। অক্সিজেন থাকলে কি হাইড্রোকার্বন হবে? হবে না, কারণ শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন থাকা লাগবে, অন্য কোনো মৌল থাকলে হবে না। সুতরাং যেহেতু এখানে অক্সিজেন উপস্থিত আছে সেহেতু এই যৌগটা হাইড্রোকার্বন হবে না। আচ্ছা, হাইড্রোকার্বন সম্পর্কে তোমাদের ধারণা আছে আশা করছি, এটা খুবই মানে কমন একটা টপিক। তারপরে জৈব যৌগ। জৈব যৌগ বিষয়টা হচ্ছে যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যেসব যৌগ সেগুলো হচ্ছে জৈব যৌগ। কেমন? আমি বেশ কয়েকটা মানে আমি কিছুক্ষণ আগে লিখেছিলাম যে CH4 CH3 CH3 এগুলো মানে হাইড্রোকার্বন এবং জৈব যৌগ। এটাও কিন্তু জৈব যৌগ, কারণ এটা হাইড্রোকার্বন নয়, ঠিক আছে, কিন্তু এটা হাইড্রোকার্বন থেকেই তৈরি, বিধায় এটা জৈব যৌগ। আচ্ছা, এখন তোমাদের আরো একটা উদাহরণ দেখাই, সেটা হচ্ছে যে কার্বন টেট্রাক্লোরাইড। এটার সাথে তোমরা অনেকেই পরিচিত। তো বলো তো এখন এটা জৈব যৌগ হবে কি হবে না? আমি কি বললাম একটু আগে যে হাইড্রোকার্বন অথবা হাইড্রোকার্বন থেকে তৈরি যেসব যৌগ সেগুলো হচ্ছে জৈব যৌগ, তাই না? এটা কি হাইড্রোকার্বন? এটা কিন্তু হাইড্রোকার্বন না, কারণ এটার ভিতরে কিন্তু কার্বন ঠিকই আছে কিন্তু হাইড্রোজেন নাই, সুতরাং এটা হাইড্রোকার্বন হবে না, কিন্তু এটা জৈব যৌগ। কেন এটা জৈব যৌগ? কারণ এই যে মিথেন দেখতে পাচ্ছ, এই মিথেন কিন্তু হাইড্রোকার্বন, আর এই মিথেন থেকেই তৈরি হয় আমাদের কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা, এই মিথেন থেকে তৈরি হয় কার্বন টেট্রাক্লোরাইড,
বিধায় এটা জৈব যৌগ। কারণ মিথেন হচ্ছে হাইড্রোকার্বন, আর আমি একটু আগে বললাম যে হাইড্রোকার্বন সমূহ এবং হাইড্রোকার্বন সমূহ থেকে উৎপন্ন যেসব জৈব মানে যেসব যৌগ সেগুলোই হচ্ছে জৈব যৌগ। মিথেন হাইড্রোকার্বন, মিথেন থেকে তৈরি হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, বিধায় এটা জৈব যৌগ। তাহলে আমরা এটা নিয়ে একটা লাইন লিখতে পারি। সেই লাইনটা কি, যে এটা নোট করে রাখবে। হ্যাঁ, তো দেখো এই লাইনটা আমি কি লিখলাম, যে সকল হাইড্রোকার্বন জৈব যৌগ, কিন্তু সকল জৈব যৌগ হাইড্রোকার্বন নয়। কেন? ওই যে বললাম যে মিথেন থেকে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়, তার মানে হচ্ছে মিথেন হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন থেকে জৈব যৌগ উৎপন্ন হয়েছে। অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে জৈব যৌগ, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু হাইড্রোকার্বন না। অর্থাৎ সকল জৈব যৌগ হাইড্রোকার্বন নয়। আশা করছি তোমরা লাইনটা বুঝতে পেরেছো ভালো মতো। এটা কিন্তু মাঝে মাঝে এমসিকিউতে আসে। এরপরে আমরা এখন আলোচনা করব হাইড্রোকার্বনের প্রকারভেদ নিয়ে। তো হাইড্রোকার্বনের প্রকারভেদ অ্যালিফেটিক ও অ্যারোমেটিক, এটা আমি লিখে রেখেছি। হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যালিফেটিক এবং আরেকটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফেটিকটা কি জিনিস? আচ্ছা, এই অ্যালিফেটিক হাইড্রোকার্বনটা কি জিনিস? সেটা হচ্ছে যে সকল জৈব যৌগ তেল বা চর্বিতে পাওয়া যায়, অথবা মানে এই সকল জৈব যৌগ হতে তেল বা চর্বি উৎপন্ন করা হয়, সেগুলো হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন। কি বললাম? যে যে সকল যৌগকে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলে। এখন এই যে আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বনের সংজ্ঞাটা জানলাম, কি সেই সংজ্ঞাটা? যে সকল জৈব যৌগ হতে তেল বা চর্বি পাওয়া যায়, অথবা যে সকল জৈব যৌগ হতে তেল বা চর্বি উৎপন্ন হয়, সে সকল যৌগকে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলে। তো এই যে অ্যালিফেটিক হাইড্রোকার্বনের কথা আমি বললাম, তো অ্যালিফেটিক হাইড্রোকার্বন কয় প্রকার? অ্যালিফেটিক হাইড্রোকার্বন আবার দুই প্রকার। দেখি দাঁড়াও, এই অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার। একটা হচ্ছে মুক্ত শিকল, অ্যালিফেটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, কারণ হাইড্রোকার্বনের প্রকারভেদ হচ্ছে অ্যালিফেটিক এবং অ্যালিফেটিকের প্রকারভেদ হচ্ছে মুক্ত শিকল। সুতরাং এটা মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এবং আরেকটা হচ্ছে বদ্ধ শিকল। বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এই দুইটাকে আবারও দুই চারটা ভাগে ভাগ করা যায়। কেমন? এখানে হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, এবং আরেকটা হচ্ছে অসম্পৃক্ত। এই বদ্ধ শিকলও সেম, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। অসম্পৃক্ত। তাহলে দেখো অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার, কি কি? মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এবং মুক্ত শিকল বদ্ধ শিকলকে আবার মোট দুই চার ভাগে ভাগ করা যায়। যেমন মুক্ত শিকল হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ত, অর্থাৎ সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এভাবে আবার সম্পৃক্ত অসম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তো এই যে অ্যালিফেটিক হাইড্রোকার্বন যে দুই ভাগে বিভক্ত, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। এই মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন জিনিসটা কি, বা এই বদ্ধ শিকলটা কি? তো নাম শুনে হয়তো অনেকটা বুঝতে পারছো যে মুক্ত শিকল একদম মুক্ত, খোলামেলা থাকবে, তার আশেপাশে কেউ থাকবে না না মানে আর কি মুক্ত অবস্থায় থাকবে, সে স্বাধীন অবস্থায় থাকবে। আবার বদ্ধ বলতে বোঝায় যে একটু বন্দি টাইপের, তাই না? মানে যাই হোক চারদিকটা কোনো জায়গায় খোলা নাই, একটু বদ্ধ টাইপের হয়ে থাকবে, বন্দি টাইপের, সেটাই হচ্ছে বদ্ধ। তো এটাকে আমরা এখন কেমিস্ট্রির ভাষায় জানবো। আগে মুক্ত শিকলটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, তো এই মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনটা কি? সেটা হচ্ছে যে জৈব যৌগের কাঠামোতে প্রান্তীয় কার্বন দ্বয়ের মধ্যে বন্ধন না থাকলে
সেটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। কথাটা একটু কেমন যেন, তাই না? এটাকে আমরা এখন দেখি। আচ্ছা, আমি কি বললাম যে জৈব যৌগের কাঠামোতে, অর্থাৎ জৈবটা অবশ্যই জৈব যৌগ হওয়া লাগবে। তা আমি যদি এখানে একটা যৌগ লিখি, ধরো যে CH3 এই যে যৌগটা আমি লিখলাম, এটার নাম হচ্ছে বিউটেন। কি নাম? বিউটেন। তোমাদের বইয়ে এটা দেওয়া আছে, বিউটেন। তো বিউটেনের প্রান্তীয় কার্বন দেয়, অর্থাৎ এই যে এ কার্বন এবং এ কার্বন, এই কার্বনটার মানে অর্থাৎ এই কার্বনের সাথে এই কার্বনের কি কোনো বন্ধন আছে এখানে? নাই তো। এপাশে বন্ধন নাই, এপাশেও বন্ধন নাই, অর্থাৎ এটা এবং এটা, এই দুইটা কার্বন কোনো বন্ধন দ্বারা একে অপরের সাথে যুক্ত নাই। সুতরাং এটা হচ্ছে মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আমি কি বললাম যে জৈব যৌগের কাঠামোতে প্রান্তীয় কার্বন দ্বয়ের মধ্যে কোনো বন্ধন না থাকলে সেটাই মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এবার আমি যদি এরকম একটা সংকেত লিখি, CH2 CH2 দেখো এই যে আমি এটা লিখলাম, এই যৌগটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন। এই যৌগটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন। তো এখানে খেয়াল করো যে এখানে প্রত্যেকটা কার্বন একে অপরের সাথে যুক্ত এবং সেটা একটি মানে বন্দি অবস্থা বা বদ্ধ অবস্থার সৃষ্টি করেছে। অর্থাৎ তাহলে আমি এখান থেকে বুঝতে পারি আমরা যে বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের সংজ্ঞাটা কি হতে পারে, যে জৈব যৌগের কাঠামোতে প্রান্তীয় কার্বনদের মধ্যে যদি বন্ধন থাকে সেটাই হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখানে দেখো কোনো কার্বনের দিক কিন্তু খোলা নেই, অর্থাৎ এরকম মুক্ত হয়ে নেই, বদ্ধ অবস্থায় আছে, সেটাই হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বনের আরো বেশ কয়েকটি উদাহরণ দিতে পারি, যেমন তো দেখো আমি এখানে দুইটা মুক্ত শিকল এবং দুইটা বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের উদাহরণ লিখেছি। তো মুক্ত শিকল মুক্ত অবস্থায়, বদ্ধ শিকল বদ্ধ অবস্থায়, অর্থাৎ এখানে প্রান্তীয় কার্বন দ্বয়ের মধ্যে বন্ধন আছে, কিন্তু এখানে প্রান্তীয় কার্বন দ্বয়ের মধ্যে কোনো বন্ধন নাই। তো এই মুক্ত শিকল এবং বদ্ধ শিকল আশা করি বুঝতে পেরেছো। তোমাদের বইয়ে এগুলো উদাহরণ দেওয়া আছে। আমি এখানে দুইটা লিখেছি মুক্ত শিকল, তুমি এখানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন ইত্যাদি আরো যেতে পারো। তো মুক্ত শিকল বদ্ধ শিকল আশা করছি আর কোনো সমস্যা নেই। এখন আমরা যাব যে সম্পৃক্ত মুক্ত শিকল এবং অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত জিনিসটা কি? এই যে সম্পৃক্ত, সম্পৃক্ত জিনিসটা হচ্ছে জৈব যৌগের কাঠামোতে কার্বন কার্বন একক বন্ধন থাকলে সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আমি মুক্ত শিকলটা বদ্ধ শিকলের সব পরে বলছি, আগে সম্পৃক্ত জিনিসটা বুঝতে হবে। তো কেমন কার্বন কার্বন একক বন্ধন? ধরো যে এখানে কার্বন 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 কার্বন, চারটা কার্বন আছে, তাই না? তো চারটা কার্বনের কোনোটার মধ্যেও কি তুমি এই জিনিসটা দেখতে পাচ্ছ, অর্থাৎ দ্বিবন্ধন কি আছে? নাই তো। কোনো কার্বনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন নাই, সুতরাং এটা সম্পৃক্ত, সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন অসম্পৃক্ত জিনিসটা কি? অসম্পৃক্ত হচ্ছে যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনও থাকতে পারে। তাহলে অসম্পৃক্ত সংজ্ঞাটা কি হবে? অসম্পৃক্ত সংজ্ঞাটা হচ্ছে যে জৈব যৌগের কাঠামোতে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন হচ্ছে আমরা ইথাইনের উদাহরণ দিতে পারি। দেখো এখানে এই যে কার্বনের কার্বনের মধ্যে কয়টা বন্ধন আছে? তিনটা বন্ধন। আমি কি বলেছিলাম যে জৈব যৌগের কাঠামোতে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে
সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এখানে কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন আছে, অর্থাৎ তিনটা বন্ধন আছে, সুতরাং এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন সম্পৃক্ত মুক্ত শিকড় হাইড্রোকার্বনটা কি জিনিস? সম্পৃক্ত মুক্ত শিকড় হাইড্রোকার্বন সেটা হচ্ছে যে আমি একটা আগে যে উদাহরণটা লিখেছিলাম, এটা কিন্তু সম্পৃক্ত মুক্ত শিকড় অ্যালিফেটিক হাইড্রোকার্বন। কেন? দেখো এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, একক বন্ধন আছে, সুতরাং এটা সম্পৃক্ত। এটা মুক্ত শিকড় কেন? কারণ প্রান্তীয় কার্বন দ্বয়ের মধ্যে কোনো বন্ধন নাই, সুতরাং এটা হচ্ছে মুক্ত শিকড়। তাহলে আমি কি পাইলাম? যে এটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকড় অ্যালিফেটিক হাইড্রোকার্বন। একক বন্ধন আছে প্লাস এটা হচ্ছে প্রান্তীয় কার্বন দ্বয়ের মধ্যে কোনো বন্ধন নাই, সুতরাং এটা সম্পৃক্ত মুক্ত শিকড় অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এবং এরপর আমরা দেখবো যে সম্পৃক্ত বদ্ধ শিকড় অ্যালিফেটিক হাইড্রোকার্বন কোনটা। সম্পৃক্ত বদ্ধ শিকড়কে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকড় অ্যালিফেটিক হাইড্রোকার্বন। কেন? এখানে দেখো কার্বন কার্বন কোন জায়গাতেই কিন্তু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, এখানে কিন্তু আছে শুধুমাত্র একক বন্ধন, সুতরাং এটা সম্পৃক্ত বদ্ধ শিকড়। কেন? কারণ এখানে হচ্ছে প্রান্তীয় কার্বন দ্বয়ের মধ্যে বন্ধন আছে, প্রান্তীয় কার্বন দ্বয়ের মধ্যে বন্ধন থাকায় সেটা হচ্ছে বদ্ধ শিকড়। আচ্ছা, এখন আমরা দেখবো অসম্পৃক্ত মুক্ত শিকড়। অসম্পৃক্ত মুক্ত শিকড়, আচ্ছা আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকড় হাইড্রোকার্বন। কেন? দেখো এটা এট ফার্স্ট আমরা জানবো যেটা অসম্পৃক্ত। কেন কেন অসম্পৃক্ত? কারণ আমি কি বলেছিলাম যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যেগুলোর কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। একক বন্ধন আছে ঠিক আছে, বাট এখানে কিন্তু দ্বিবন্ধনও আছে। একটা দ্বিবন্ধন অথবা একটা ত্রিবন্ধন থাকলে সেটা অসম্পৃক্ত। অসম্পৃক্ত হলো কারণ এখানে দ্বিবন্ধন আছে। মানে মুক্ত শিকড় কেন? কারণ প্রান্তীয় কার্বন দ্বয়ের মধ্যে কোনো বন্ধন নাই, অর্থাৎ এটা বদ্ধ অবস্থায় নাই, মুক্ত অবস্থায় আছে। অথবা তুমি যদি রসায়নের ভাষায় বলতে যাও সেটা হচ্ছে এটা একটা জৈব যৌগ যার কাঠামোতে প্রান্তীয় কার্বন দ্বয়ের মধ্যে কোনো বন্ধন নাই, সুতরাং এটা হচ্ছে মুক্ত শিকড়। তাহলে আমরা এই যৌগটাকে কি বলতে পারি? যে অসম্পৃক্ত মুক্ত শিকড় অ্যালিফেটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, আমি জাস্ট ধারণা দিচ্ছি, এগুলো তোমরা সবাই জানো, ভুলে গেছো হয়তো। এরপর হচ্ছে যে কি হলো, এবার হচ্ছে যে অসম্পৃক্ত বদ্ধ শিকড়। অসম্পৃক্ত বদ্ধ শিকড়টা কি জিনিস? আমরা এটা উদাহরণ দেখো, আমি অসম্পৃক্ত বদ্ধ শিকড় হাইড্রোকার্বন উদাহরণ দিচ্ছি। এইটা আর একটা দিই, এই উদাহরণগুলো তোমাদের বইয়ে আছে। এটা দেখো, আমি এটাকে কি বলছি? অসম্পৃক্ত বদ্ধ শিকড় হাইড্রোকার্বন। কেন বলছি এটা? আগে আমরা দেখবো অসম্পৃক্ত কেন। এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, সুতরাং এটা অসম্পৃক্ত। এখন বদ্ধ শিকড় কেন? কারণ এখানে প্রান্তীয় কার্বন দ্বয়ের মধ্যে বন্ধন আছে, প্রান্তীয় কার্বন দ্বয়ের মধ্যে বন্ধন থাকলে সেটা হয় বদ্ধ শিকড়, এবং কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সেটা হয় অসম্পৃক্ত। এই যে এখানে দ্বিবন্ধন আছে, এখানে আবার প্রান্তীয় কার্বন দ্বয়ের মধ্যে বন্ধন আছে, এখানেও সেম ঘটনা, যার কারণে এটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকড় হাইড্রোকার্বন। অসম্পৃক্ত বদ্ধ শিকড় অ্যালিফেটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, তো আজকে আলোচনা এই পর্যন্তই। আমি বলেছিলাম যে অ্যারোমেটিকটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবা না, এবং দেখার পরেও যদি আমি যতটুকু পড়ি সেটুকুর ভিতরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এ পর্যন্ত
তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।